আমার মরণ হয়। আজ তার ৬৬তম জন্মদিন, অর্থাৎ ৬৫ বছর পূর্ণ হলো। শারীরিকভাবে তিনি আমাদের মাঝে নেই। আমার নিজের ধারণা তারপরেও তিনি আছেন আমাদের সঙ্গে। প্রায় ১.৫ বছরের মতো আমরা তাকে আমাদের মাঝে পাচ্ছি না। ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, চিত্রকর, গীতিকার, সুরকার, ম্যাজিশিয়ান হুমায়ূন আহমেদ। আজকে আমরা স্টুডিওতে তারই ঘনিষ্ঠ কয়েকজন, তার সঙ্গে যারা কাজ করেছি, ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছি, পারিবারিকভাবে জানি, এরকম কয়েকজন মিলে তার সঙ্গে আমরা কিছু স্মৃতির কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে আছেন শাকুর মজিদ, যিনি ৩২ বছর ধরে হুমায়ূন আহমেদকে নিরীক্ষণ করেছেন, পর্যবেক্ষণ করেছেন, কাছে থেকেছেন। আছেন তার ভাই আহসান হাবিব, এবং আমার বাঁ পাশে আছে মুনমুন, হুমায়ূন আহমেদের অনেকগুলো নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেছে। আজ তার জন্মদিন। আচ্ছা, জন্মদিনে পারিবারিকভাবে কিরকম কি হতো, বা আহসান হাবিব, আমার খুব জানার ইচ্ছে ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমরা তো ধরুন সে আমাদের বড় ভাই ছিল, আমরা 6 ভাই বোন, আমাদের সময় তো জন্মদিন ব্যাপারটা ছিল না। হুমায়ূন আহমেদের ৪৭তম জন্মদিনে তিনি প্রথম ঘরের বাইরে তার স্ত্রী, পুত্র, কন্যাদের, পুত্র ছিল না তখনও, কন্যাদের নিয়ে শেরাটন হোটেলে ডিনার করতে এসেছিলেন। এটা হচ্ছে 1994 সালের ঘটনা। এরপরে তার 50তম জন্মদিনে একটা বড় উৎসব হয় ঢাকার লেডিস ক্লাবে। তার প্রকাশকরা সেই উৎসবের আয়োজন করেন। এটাই আনুষ্ঠানিকভাবে হুমায়ূন আহমেদের প্রথম জন্মদিন পালনের ঘটনা ঘটে। তার 50তম জন্মদিনে 50টি লেখা নিয়ে হুমায়ূন 50 নামে একটা বই বের হয়। আচ্ছা আচ্ছা। এবং পাবলিকলি তিনি একটা জনসমাবেশে আসেন, এবং আমার মনে আছে সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। হুমায়ূন আহমেদ বলেছিলেন যে তার খুব লজ্জা হচ্ছে যে আমার জন্মদিনের মতো একটা অনুষ্ঠান হবে এবং আমি সেখানে উপস্থিত থাকবো, এই সংকোচটা আমি কাটিয়ে উঠতে পারছিলাম না। বেসিক্যালি একটু ঘরোয়া প্রকৃতির মানুষ ছিলেন হুমায়ূন আহমেদ। সে নিজের খেতে পছন্দ করতো, অন্যকে খাওয়াতেও পছন্দ করতো। তো এই জিনিসগুলি শুরু হয় অনেক পরে আর কি। তার বাচ্চারা যখন বড় হলো তখন জিনিসটা একটু গর্জিয়াসলি হতে শুরু করলো, যে শাকুর মজিদ যেটা বললেন আর কি। আর এমনিতে কিন্তু সে পরবর্তীতে যখনই সে জন্মদিনের প্রথম দিনে সে বলতো একটা কথা, যে জন্মদিনে আনন্দিত হওয়ার কিছু নেই, কারণ তুমি মৃত্যুর দিকে আরো 1 বছর এগিয়ে গেলে। এই কথাটা সে সবাইকে স্মরণ করিয়ে দিত আর কি। জন্মদিনের আয়োজনটা এরকম ছিল যে হুমায়ূন আহমেদের কি একটা কারণে যেন উনি দরজা বন্ধ করে রাখতেন না, দরজা লক থাকতো না ভেতর থেকে, যে কেউ টান দিলে দরজা খুলে যেত, এরকম একটা অবস্থা। এবং 12 নভেম্বর রাতের বেলা দারোয়ানকে কাউকে লিফট থেকে মানে ইন্টারকম থেকে বলার প্রয়োজন হতো না যে অমুক তার কাছে আসবে, সবার জন্য উন্মুক্ত ছিল। এবং বিকেল সন্ধ্যা থেকে নানা রকমের লোকজন আসতো। কেউ কেউ এমনও আমি দেখেছি, শুনেছি যে বছরে একদিন মাত্র সে আসে তার এখানে ফুল নিয়ে, সেটা হচ্ছে তার জন্মদিনে তার ভক্তকুলের কেউ। রাত্রি 12:01 আমার স্মৃতিতে যে 4টা জন্মদিন আছে তার সাথে 2008 থেকে, প্রতি জন্মদিনই তার মা ছিলেন অবশ্যম্ভাবী। তার মা তার সাথে থাকতেন সব সময় না, যখন অন্য জায়গায় থাকতেন জন্মদিন উপলক্ষে তিনি আগে চলে আসতেন। বড় আপা শেফু আপা চলে আসতেন, শাহিন ভাই চলে আসতেন। তা শেফু আপার 2-3 ছেলে মেয়ে আছে, তার ভাগ্নি, তাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিতেন। এই আত্মীয় স্বজনরা তার কাছে আসতো। নুহাসকেও আমি প্রায় আসতে দেখেছি। পরিবারের এইসব সদস্যরা 12 নভেম্বর রাত 12:01 একসাথে কেক কাটতেন, মোমবাতি নেভাতেন, এবং খুব ভালো খাবারের আয়োজন করা হতো। কিছু নির্দিষ্ট মানুষের সাথে তিনি একদম ঘর কোনো মানে শামুকের মতো একটা জীবন যাপন করতেন, যে বাইরের দিক থেকে একটা বড় প্রাচীর দিয়ে ভেতরটা ঢাকা, এবং তার ভেতরে খুব নরম একটা মানুষ। সে মাঝে মাঝে এমন কিছু ফান করে বসতো বন্ধুদের নিয়ে, বন্ধুরা হয়তো নিতে পারতো না আর কি।
সেটাই হতো, ক্রুড ফান আর কি, সেটাই ক্রুড ফান করে বলতেছেন, ব্ল্যাক হিউমার করতো, যে কারণে হয়তো বন্ধুরা একটু রাগটা করে চলে যেত, আবার হয়তো মাস ছয়েক পর আবার এসে হাজির হতো। ক্লোজ বন্ধুদের ক্ষেত্রে এটা করতো আর কি। মনে কোনো স্মৃতি আছে এরকম জন্মদিনের কিছু? হাবিব ভাই বা- যেটা বললেন না যে উনি জন্মদিন করাটাকে পছন্দ করতেন না, কিন্তু উনি কিন্তু বাকিদের জন্মদিন যদি কারো থাকতো, কোনো নাটকের শুটিং এ আমি দেখেছি যে কারো যদি জন্মদিন থাকে সেটাকে কিন্তু খুব মানে এই আজকে কিন্তু ওর জন্মদিন, এই কেক কিন্তু লুকিয়ে লুকিয়ে আনা হয়ে যেত, হ্যাঁ ওখানে কেক কেটে তার জন্মদিনটা পালন করা হতো। আর স্মৃতি বলবো যে স্যারের আড্ডাটাই আসলে আমরা খুব মিস করি, হ্যাঁ কারণ উনি আমাদেরকে নিয়ে যেরকম আমরা গেলে যে আড্ডাটা আসলে এক একজনের সাথে এক এক রকমের মানে আড্ডার রিলেশন ছিল। আমরা যখন যেতাম, আমি সুজিত, তখন অন্যরকম আড্ডা হতো, দেখা যেত যে আমার শ্বশুরমশাই মানে ওনার স্যারকে নিয়ে আবার আলোচনা শুরু হয়ে যেত, তো এটা অন্যরকম। আর নাটকের ক্ষেত্রে বলবো যে ওনার স্ক্রিপ্ট পড়াটা এটা একটা খুব মজার স্মৃতি বলবো, কারণ একটা নাটক যখন উনি লিখতেন সেইটাকে যখন চিত্রায়ন করবেন তার আগে যে বসে সবাইকে স্ক্রিপ্টটা পড়ে শোনাতো, এত মজা করে করে স্ক্রিপ্টটা পড়তেন যে আমরা নাটক করার আগে নাটকের ভেতরে ঢুকে যেতাম। তার নিজের লেখা পড়ে শোনানোর একটা প্রবণতা ছিল, আমাদের আড্ডায় একটা প্রধান অনুষঙ্গ ছিল যে তার নিজের লেখা তিনি নিজের কণ্ঠে পড়ে শোনাবেন, এবং এ ব্যাপারে তার কোনো ক্লান্তি ছিল না। একই লেখা হয়তো দুবার পড়ানো হয়েছে, একজন আরেকজন অনেক পড়ে এসছে, তার জন্য আবার তিনি প্রথম থেকে আবার পড়া শুরু করতেন, এবং নিজের লেখা পড়ে শোনানো, নিজের স্ক্রিপ্ট পড়ে শোনানো, এবং পড়ে শোনানোর সময় তিনি যেটা প্রয়োজন মতো সেটা অভিনয় করে দেখাতেন, কণ্ঠস্বরের বদল করতেন, যেভাবে একটা ডায়লগ ডেলিভারি হয় সেভাবে তিনি বলতেন, এবং কোথায় প্রশ্নবোধক চিহ্ন, কোথায় আশ্চর্যবোধক চিহ্ন আছে, কোথায় ইনভার্টেড কমা আছে, তার পড়ার মধ্যে এটা আমরা টের পেতাম যে ওনার পড়াটা এরকমই ছিল। আজকে তো আমার জন্মদিনের ব্যাপার আমার একটা স্মৃতি মনে আছে, মানে আমার সঙ্গে তো আপনারা জানেন যে আমি প্রথম দিকে হুমায়ুন ভাইয়ের সঙ্গে অনেকগুলো নাটক করেছিলাম বিটিভির সময়, তারপরে দীর্ঘ একটা বিরতির পরে আমি এই ঘেটুপুত্র কমলা ছবিতে অভিনয় করি তার সঙ্গে। তার একটা ধারণা ছিল যে উনি বোধহয় আমাকে পছন্দ করেন না এবং আমি বোধহয় পছন্দ করি না, এরকম একটা রিলেশনশিপের জায়গা ছিল। একটু আপনার এই কারণটা কি? ধরেন আপনি তো একসময় হুমায়ুন আহমেদের অনেকগুলো নাটকে অভিনয় করেছেন, হ্যাঁ। তারপর দীর্ঘ অনেক বছর আপনি কাজ করেন নাই, তারপর আপনি ঘেটুপুত্রতে আসছেন একটা মানে এটা আমি গ্যাপটার কারণ কি? এটা বলতে অসুবিধা নেই, কারণ এটা হুমায়ুন ভাইকে বলেছি আমি যখন আমরা এই নুহাসে ইয়ে করলাম, তখন হুমায়ুন ভাই হতো কি একটা জিনিস দেখেছি, আমরা রাত্রে হয়তো আড্ডা ফাড্ডা মারলাম একসঙ্গে, কিন্তু সকালে কিন্তু উনি খুব তাড়াতাড়ি উঠতেন, ওদের লেখার অভ্যেসটা সকালেই ছিল, অনেক ভোরে উঠে পড়ার হাঁটতেন অভ্যেসটা, হেঁটে, তারপরে বসে চা খাওয়া এবং বিভিন্ন বিষয় হয়তো গাছ দেখছে কিংবা কারোর সঙ্গে কথা বলছে মালির সঙ্গে এরকম। তো এই সময় বলেছিলাম আমি যে আপনার সঙ্গে আসলে কাজ করা হয়নি, আমি এই নাটক করেছি। তখন আমি বলেছিলাম যে উনি যখন ইসে থেকে এলেন, আমেরিকা থেকে পিএইচডি করে এলেন, তারপরে নওয়াজিশ আলী খানের একটি নাটক, এটা হচ্ছে দিনের শেষে, না প্রথম প্রহরের বেশ পরে, এটা পরে দিনের শেষে, ওইটাতে আমি তখন ওনার ক্যারেক্টার, একটা পেট নাম ছিল এই যুবকদের, তার একটা নাম ছিল ফরিদ। ফরিদ নামটা কি কারণে জানি এই ধরনের ক্যারেক্টারের মধ্যে চলে আসতো, তো ওইটা আমি করলাম তখন। এবং হুমায়ুন ভাই আসার পরে আমার এই স্মৃতিটা মনে আছে বারবার যে আমি, গোলাম মোস্তফা সাহেব, দিলারা জামান, তারানা হালিম আর মিরানা জামান ছিলেন, আমরা রিহার্সাল করছি, ফোন আসলো নিচের থেকে বিশেষ সময় নজিশ ভাইয়ের টেলিফোনে, তো উনি বললেন হ্যাঁ ঠিক আছে আসতে দেন। তো নজিশ ভাই আমাদের বললেন যে আমাদের নাট্যকার আসছে, আপনাদের দেখতে একটু ইয়ে মনে হবে, দেখতে অতটা ইয়ে না, ছোটোখাটো মানুষ। তারপরে হুমায়ুন আহমেদের নামের সঙ্গে পরিচিত, শঙ্কুনীল কারাগার এবং নন্দিত নরকের কারণে, এবং এলেন খুব বিনয়ের সঙ্গে, একেবারে মাথা নিচু করে এসে পিছনের দিকে একটা মেরুন রঙের সোফা ছিল, ওইটাতে চুপচাপ বসলেন ওই জায়গায়। আর মোস্তাফা ভাই তো বিভিন্ন ব্যাপারে কারেকশন দেন, এরকম এটা করলো। এবং পরপর 3টা নাটক করেছিলাম আমি, একটা হচ্ছে এশিয়ান উপবনে, আর একটা হচ্ছে পুরনো গল্প, আর প্রথমটা ছিল দিনের শেষে। তারপরে আমরা উনি এইসব দিনরাত্রি যখন করছেন, তখন আমি অন্য একটা সিরিজের মধ্যে করি, যার ফলে ওনার সঙ্গে এটা হয়নি। তারপর দীর্ঘ একটা বিরতির পরে কোথাও কেউ নেই, এটা আমি, আমার সঙ্গে কথা হয়েছিল, তারপরে ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম বাকের ভাইয়ের চরিত্র, বাঘের ভাইয়ের চরিত্র,
তো আমি জিজ্ঞেস করেছিলাম কোনটা করছেন, বলে এখন ঠিক করেন, এটাই কিন্তু এমন না যে উনি আমাকে বলেছেন যে আমি আপনাকেই ওটা নিচ্ছি, সেরকম না কিন্তু। উনি বললেন যে আপনি ভাবছি বাকের ভাই হিসেবে। তো মোজাম্মেল ভাই যিনি মারা গেছেন প্রয়াত, ওনাকে জিজ্ঞেস করেছিলাম কোনটা, বলে আপনাকে তো বাকেরই ভাবছি। তারপরে আমি প্রডিউসারকে জিজ্ঞেস করি, বলে আমাকে তো বলেনি, আপনাকে তো আমাকে মনে হলো তো বাকেরই করছে। তারপরে যাই হোক, আমিও জানি যে বাকের করছি আমি। তারপরে গিয়ে যখন ওই টেলিভিশনের সভাকক্ষ বলে একটা বড় রুম ছিল বিটিভিতে, ওইখানে আসলে মূল রিডিংটা হতো যদি বড় কাস্ট থাকতো তখন। তো রিডিং করছে, রিডিং করার পরে একটা পর্যায়ে দেখলাম যে অন্য একটা ক্যারেক্টার যার নাম ছিল মামুন, তার শর্ট ওপেন হচ্ছে যে আয়নার মধ্যে করে সে দাড়িতে ওই ফোম মাখছে এরকম। আমি তো চিন্তা করলাম এটা তো যিনি পরে বাঘের করেছিলেন তার তো দাড়ি তিনি কাটবেন না, সুতরাং ঝামেলাটা কি হলো, কোনটাকে। পরে দেখলাম কাস্টিং এর সময় আমি ওইটা মামুনের ক্যারেক্টার এবং বাঘের, তো আমার একটু কষ্ট হলো পুরো বিষয়টা নিয়ে। তারপরে এসে আমি সেই কষ্ট থেকে আমি বললাম যে আমি এটা করতে চাই না, আমি খুব ইন্সপায়ার্ড ফিল করি না। এবং উনি খুব চাচাচলো ভাই বললেন ঠিক আছে, না করতে পারলে তো ইন্সপায়ার্ড না ফিল করলে তার কিছু করার নেই আমার। তখন থেকে একটা শীতল সম্পর্কের ব্যাপার হয়ে গেছে। ইন্টারেস্টিংলি হলো যখন আমি ওই ঘেটুপুত্র কমলা হলো, তখন যে কোনো কারণেই হোক একজনকে নিয়েছিলেন উনি, নিয়ে তার কাজ একদম পছন্দ হয়নি। তো উনি তখন মনে করেন আচ্ছা ওনাকে তো নিয়েছি, আমার সঙ্গে কেমিস্ট্রিটা মিলবে কিনা, কোন জায়গায় কি হবে, আসলে হবে কিনা টেস্ট কেস করে নি। তারপরে একটি নাটক করলাম রুবিক্স কিউব বলে একটা, আমাদের এই একটা প্রাইভেট চ্যানেলের জন্য। ওই নাটকটা করতে গিয়ে তখন যেটা হয় যে ছোটখাটো কিছু বিজনেস বেরিয়ে আসে, যেমন একটি লোক যাচ্ছে, সে বারবারই পায়ে ধাক্কা দিচ্ছে, পরে আমি তাকে থামিয়ে দিয়ে পরে পা সরিয়ে নিয়ে বললাম যান, এটা খুব পছন্দ হলো এই হিউমারটা তার, মানে মিটমিট করে হেসে তারপরে পরে বললেন যে না আপনি তো ভালো অভিনয় করেন। পরে আমরা একসঙ্গে বসে নাটকটা দেখলাম, দেখার পরে হুমায়ুন ভাইয়ের এই উদারতাটুকু ছিল, উনি বললেন যে আমি আসলে আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমি দুঃখ প্রকাশ করছি, আসলে কি করে জানি আপনার সঙ্গে এরকম দূরত্ব হয়ে গেছে, কিন্তু আপনি অত্যন্ত ভালো অভিনয় করেন। আমি ভুল ছিলাম, আমার ধারণা ছিল যে আপনার অভিনয় ভালো লাগে না, আমি এরকম বলতাম আর কি। তো পরে এটা শাওন এবং অন্যরা খুব ইনসিস্ট করে আমাকে ওই ক্যারেক্টারে কাস্ট করে আর কি। তাদের সামনে বলেছিল তোমরাই রাইট, আমি ভুল ছিলাম, উনি ভালো অভিনয় করেন। এটা আমার জন্য একটা বড় স্মৃতি এবং বড় পাওয়া বটে আর কি। সেই হিসেবে এরকম একটা দূরত্ব ছিল। তো এটা হুমায়ুন ভাইকে আমি বলেও ছিলাম, এমন না যে এটা এখনই বলছি, সে সময় নুহাসপল্লিতে বসে শুটিং এর সময়ই এই কথাটা আমি বলেছিলাম। এবং ওটাও যিনি করেছিলেন তিনি অত্যন্ত ভালো কাজ করেছিলেন আর কি। এই যে জন্মদিনের সঙ্গে তো মায়ের একটা সম্পর্ক থাকে, হুমায়ুন ভাই কি এই দিনে আপনার মাকে কিছু মানে স্পেশালি ফোন করা বা দেখা করা? অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে আমার মা কিন্তু আমার সঙ্গেই থাকেন সবসময়, কিন্তু ওই আম্মা আসলে আমরা সবাই বলি আর কি ভাই বোনরা যে আম্মা আসলে একটাই ছেলে, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ। অন্যদের খুব একটা গুরুত্ব নেই আর কি। আচ্ছা, মানে তার বড় ছেলে বলতে তার এতই বেশি তার আবেগ আর কি। তো আম্মা অবশ্যই সে ফোন করে যে আপনি আগে চলে আসেন, গাড়ি পাঠায় দেয় আর কি, চলে আসেন। তারপর আম্মা জন্মদিন আগের দিনই চলে যান ওখানে, বাকি জন্মদিনের দিন তারপরের দিন বেশ কিছুদিন থেকে তারপরে আসেন আর কি। এটা নিয়মই হয়ে গেছে। আচ্ছা, আমরা অন্য জন্মদিন, ঈদের দিন, এই দিনগুলিতে হুমায়ুন আহমেদের জন্মদিনের সর্বশেষ যে জন্মদিন তেনার জীবিত ছিল তখন তিনি আমেরিকায়, এবং হুমায়ুন আহমেদ স্কাইপি, কম্পিউটার, ইন্টারনেট এসবে খুব অভ্যস্ত ছিলেন না। কিন্তু ওই দিন তিনি তার মার সাথে টেলিফোনে স্কাইপিতে কথা বলতে চেয়েছিলেন, এবং সেটা বিশেষ ব্যবস্থা মানে ধরেন আমি ল্যাপটপ নিয়ে গেছি দক্ষিণ হাওয়াতে, সেখানে ইন্টারনেটে কানেকশন দিয়ে ওখানে যারা ছিল তারা স্কাইপের অ্যাকাউন্ট তাদের ছিল না, তো ইনস্ট্যান্টলি এটা করে তিনি তখন নিউ ইয়র্কে তিনি মার সাথে ভিডিওতে কথা বলেন, তার মা এবং পুত্র নুহাস এবং মূলত মার সাথে জন্মদিনে কথা বলার জন্য তিনি স্কাইপিতে এসেছিলেন। ঠিক আছে, আমরা এই পরিবারের সঙ্গে এবং তার আরো যে স্মৃতি আছে সেগুলো নিয়ে আরো একটু কথা বলবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, আমরা একটা ছোট বিরতি নিচ্ছি। আপনারা অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। চাঁদনি পশরাইতে যেন আমার মরণ ডাবর আমলা হেয়ার অয়েল, মজবুত সুন্দর।
বাংলালিংক সংযোগে সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে 1499 টাকা রিচার্জ করলেই সবাই পাচ্ছেন ম্যাক্সিমাস হ্যান্ডসেট ফ্রি। এছাড়াও থাকছে 58 টাকা রিচার্জে 1000 টাকারও বেশি, আর 28 টাকা রিচার্জে 500 টাকারও বেশি ইনস্ট্যান্ট বোনাস। বাংলালিংকে এখন নুহাসকে পড়াশোনা নিয়ে কথা বলতে, তোমার ক্লাস কবে শুরু হবে, পড়াশোনা করছো কিনা, এইটুকুই। এবং একটা সময় তিনি 4-5টা বাক্য বিনিময় করে দেখলেন তিনি এই পাশে কারা কারা এসছেন, তাদের সবাইকে বলা হলো যে এরা এরা এসছেন। মতো শিফু আপা ছিলেন, আহসান হাবিব ভাই ছিলেন, আরো যারা যারা ছিলেন তাদেরকে সবাইকে ক্যামেরা ঘুরিয়ে একটু দেখানো হলো যে তারা তারা এখানে এসছেন। এখানে আমরা একটা কেক কেটেছিলাম, মাঝহারুল ইসলামের বাসায় হয়েছিল ঘটনাটা। মাঝহারুল ইসলাম তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু এবং সহচর, তার বাসাতেই ছিল এই আয়োজন। এখান থেকে নিউ ইয়র্কের বাড়িতে তার সাথে কথা হয়। আর হুমায়ুন আহমেদের জন্মদিনের একটা অন্যরকম ঘটনা আমার মনে আছে, সেটা 2009 অথবা 10 সালে। সেই জন্মদিনের রাতে খুব ভরা জ্যোৎস্না ছিল, কোনো একটা কারণে কোইন্সিডেন্টলি বছরের সবচেয়ে বড় জ্যোৎস্নার দিনটা সেদিন ছিল। এবং তার পরের দিন তার সাথে আমার যখন দেখা হয়, তিনি আমাকে বললেন, জানো শাকুর, আমি কালকে খুব ভয় পেয়েছিলাম। আমার কেন যেন মনে হয়েছিল আমার মৃত্যুটা হবে আমার জন্মদিনে এবং একটা ভরা জ্যোৎস্নার রাতে। এবং আমি গতকালকে খুব টেনশনে ছিলাম সারা রাত। আমি ভেবেছিলাম যে আজকে রাতটা কোনোভাবে পার করে দিতে পারলে হয়তো আমি আরো কিছুদিন বাঁচব। তো ভরা পূর্ণিমার রাতে তার মৃত্যু হবে এরকম একটা ধারণা তিনি মনে মনে পোষণ করতেন। তার অনেক গানের মধ্যে আছে এটা একটা। তো ওই চাঁদনি প্রহর রাতে, এবং তার কেন যেন মনে হয়েছিল তার মৃত্যু জন্মদিনই হতে হবে, এটা আমার কাছে এখন খুব স্ট্রাইক করে এই ঘটনাটা। তার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে সে অনেক সাংবাদিক শেষ বেলায়, মানে লাস্ট যখন সে নুহাসপল্লিতে ছিল তখন সে প্রচুর ইন্টারভিউ দিয়েছে। ওই দিন মানে সবাই যখন সাংবাদিকরা চলে গেল, আমরা তো ছিলাম, তো রাতের বেলা আমার বড় বোনের সঙ্গে আমার বড় ভাই আমার খুব ক্লোজ আর কি। তো বড় বোন তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা ভাই, আমরা দাদা ভাই ডাকি আর কি, দাদা ভাই তোমার কি মনে হয় আসলে কি হবে, তুমি সুস্থ হয়ে ফিরে আসবে তো? তারপর সে খুবই বোল্ডলি বলে যে না অবশ্যই, আমি তো আমার নিজের দেশে মারা যাবো, আমি বাইরে মারা যাবো কেন। মানে এই কনফিডেন্টটা তার ছিল যে সে দেশে এসে মারা যাবে। কিন্তু এটা বাস্তবে এটা হলো না আর কি, এটাই একটা আশ্চর্য। আচ্ছা, আরেকটা জিনিস হাসান হাবিব আপনাকে জিজ্ঞেস করি, এই যে হিউমারটা আপনার মধ্যেও আছে আর জাফর ইকবাল সাহেবের মধ্যেও আছে, এইটা কি কোনো পারিবারিক কোনো কিছু পরিমণ্ডলের কারণ আছে নাকি এই হিউমারটা? আমি যদি একটু ইন্টারাপ্ট করি, আমার মনে হচ্ছে এটা ওনার বাবার কাছ থেকে ওনারা পেয়েছেন, তাই না? ওনার বাবার কথা হুমায়ুন আহমেদের লেখায় যতটুকু পেয়েছি, তিনি অত্যন্ত রসিক একজন মানুষ ছিলেন, অত্যন্ত উইটি ছিলেন, এবং তার মধ্যে কিছু পাগলামি ছিল। যেমন রাতের বেলা জ্যোৎস্না রাত দেখলে স্বামী স্ত্রী মিলে পুকুরের মধ্যে নেমে গোসল করে ফেলা। তারপরে ধরেন উনি তখন বেতন পান 80 টাকা, 70 টাকা দিয়ে একটা গানের যন্ত্র কিনে ফেললেন, বেহালা কিনে ফেললেন। সেই বেহালাটা কখনোই তিনি বাজালেন না। এই ধরনের জিনিস ছোটবেলা ওনাদের আছে অনেক বেশি। তো আমার মনে হয় আপনার আরেকটা জিনিস, আহসান হাবিব ভাইয়ের মা খালাম্মা আমাদেরকে বলেছিলেন একবার যে হুমায়ুন আহমেদকে তিনি বলেছেন যে তোর বাবা যদি এখন বেঁচে থাকতো, তুই অন্য কোনো নাটকে অন্য কোনো বাপের চরিত্রে লোক নিতে পারতি না, সব নাটকের চেয়ে অভিনয় করতে চাইতো। ওনার বাবা ছিলেন নাটক পাগল মানুষ, তিনি নিজেও নাকি অভিনয় করতেন, এবং হুমায়ুন আহমেদের সব নাটকেই তাকে অভিনয় করতে দিতে হইতো হুমায়ুন আহমেদকে। তো খালাম্মা বলছেন যে তুই বেঁচে গেছিস, তোর বাপ মারা গেছে, তাহলে অন্য কোনো আর্টিস্টকে তোর বাপের চরিত্রে দেওয়ার সুযোগ ছিল না। বলেন না, ওইটাই না, আসলে আমাদের ধরনের নেত্রকোনার মানুষ কিন্তু একটু রসিক আছে, এটা আমার যেটা মনে হয় আর কি। আর আমার বাবা খুব রসিক ছিলেন, এটাও ট্রু, আর সেটাই হয়তো আমরা জেনেটিক্যালি হয়তো কিছুটা পেয়েছি আর কি। বাবার মধ্যে এটা ছিলই, সে সবসময় ফান করতো। যেমন একটা ঘটনা বলি, সে কিন্তু হাসপাতাল খুব ভয় পাইতো, যেটা তার জীবনে আমার মা বেশ কয়েকবারই হার্ট অ্যাটাক হয়েছে। মাঝখানে আম্মা একবার ইয়েতে ছিলেন, সোরাট হসপিটালে ছিলেন, হার্ট অ্যাটাক হয়েছে তার। তখন সে তো যায় না, শুধু ভাই বোনদের কাছে খবর নেই কী অবস্থা আমার, সে কিন্তু যায় না হসপিটাল, সবসময় সে ভয় পায়। তারপরে একদিন সে গেল, শেষ মুহূর্তে এসে তাকে একদিন গেল, যে সে আম্মাকে দেখলো, আম্মা তখন সুস্থ। তখন সে ডাক্তার সবাই ভিড় করছে, হুমায়ুন আহমেদ আসছে। তার এক পর্যায়ে সে আম্মাকে বলছে, আম্মা এবার সিগারেট খাওয়াটা ছেড়ে দেন। মানে সিগারেট খেলে ডাক্তাররা খুব অবাক হয়েছে, তারা হয়তো আমাকে এক নার্স গোপনে জিজ্ঞেস করছে আপনার আম্মাকে সিগারেট খেতেন নাকি, মানে হিউমারটা ধরতে পারেনি আর কি।
সেই রকম আর কি, মানে সব জায়গায় সে হিউমারটা করতো, ইভেন তার নিজের মৃত্যু নিয়েও সে প্রচুর হিউমার করছে। এই জিনিসটা তার ভিতর ছিল আর কি। যেমন সে জন্মদিনে আরেকটা কাজ করতো, সে হয়তো ধরেন নুহাসের জন্মদিন, সে বই গিফট করতো নোভাকে, তো বড় মেয়ে, নুহাসের জন্মদিনে নোভাকে, আচ্ছা, মানে উল্টা পাল্টা আর কি। তো এই বিষয়গুলো তার মধ্যে ছিল, একটু পাগলামি, মজা করা, ইচ্ছে করে করতেন নাকি? ইচ্ছে করে করতেন, এক ধরনের অন্য কিছু করার, অন্য কিছু করার ব্যাপারটা। তারপর পারিবারিক পরিমণ্ডলটা কি সবসময় এরকমই নিজেরা? না, এরকমই ছিল, কারণ অ্যাকচুয়ালি তার ভিতরে কিছু অদ্ভুত জিনিস ছিল। আমার যেটা মনে আছে, সে করতো কি, গভীর রাতে আমাদের সবাইকে ডেকে তুলতো। আমরা সবাই ঘুমাচ্ছি, ধরেন 3টার দিকে সবাইকে ডেকে তুলছে। কি ব্যাপার? সে একটা কবিতা বলবে, যে কোনো সে একটা কবিতা সে আবৃত্তি করতো, ভালো আবৃত্তি করতো। কিন্তু যখন সে আবৃত্তি করতো তখন ওই নেত্রকোনার ব্যাপারটা আসতো না। তখন সে গভীর রাতে, আমরা এটা নিয়মের মধ্যে হয়ে গেছে আর কি, যে না এটাই বোধহয় নিয়ম, রাত 3টার সময় উঠে তার কবিতা শুনতে হবে। নিজের কবিতা না, সে ধরেন জীবনানন্দের কবিতা, অনেক বিখ্যাত কবিতা আমরা গভীর রাতে শুনতে হইতো তার, সেটাকে তুলতো, এটা নিয়ম আর কি। তো এই ধরনের কিছু ব্যাপার তার মধ্যে ছিল আর কি, সবসময় ছিল। তারপর যেমন ধরেন যে আমরা যেমন আমাদের শৈশবটা খুব ভালো কাটছে ওর কারণে। ছোটবেলায় আমরা যেমন এখন যেরকম ঈদের সময় টিভি বিজ্ঞাপন দেয় না, 6 দিনের বর্ণাঢ্য আয়োজন, আমাদের ছেলেবেলাটা এরকমই ছিল। পরিবারের মধ্যে 6 দিনের বর্ণাঢ্য, শুধু পরিবার না, ধরেন পরিবারের আশেপাশে যে ছেলেবেলেরা সবাইকে নিয়েই আর কি। সে নাটক করতো, সবাইকে ডেকে রিহার্সেল চলতেছে, গানের অনুষ্ঠান, এটা সেটা নানা কিছু নিয়ে সে ব্যস্ত থাকতো, এবং ঈদের দিন পর্যন্ত শেষ। আমাদের যেমন ঈদের পরেও কিন্তু 7 দিন টেনে নিয়ে যায়, আমাদের আনন্দটা ছিল ঈদের দিন পর্যন্তই আর কি। ঈদের 7 দিন আগে থেকে শুরু হইতো রিহার্সেল, এটা সেটা। ঈদের দিনে একটা স্টেজ বানানো হইতো বারান্দায়, সেখানে হয়তো জিনিসটা শেষ হয়ে যায়। আমরা এই যে শুটিং করাকালীন সময়ে সেখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা ছিল, আমরা তো অনেক জায়গায় শুটিং করি, কিন্তু স্যার আমাদেরকে ইফতারির সময়, যখন আমাদের রোজার সময় কাজ করতে হতো, ইফতারিটা আমরা একেবারে সেই নুহাসপুরের মাঝখানে বসে ইফতারি করছি, এবং অন্যান্য সময়েও দুপুরের খাওয়াটা স্যার একসাথে আমাদেরকে নিয়ে খেতেন, এবং রাত্রেবেলাও খাওয়া শেষ, আড্ডা কত রাত পর্যন্ত। কিন্তু এই যে খাওয়ানো এবং সবাইকে নিয়ে বসা, এই বিষয়টাকে উনি কিছুতেই বাদ দিতেন। খাওয়ানো মানে কি, আমার মনে আছে দুপুরবেলা আমরা বসে খাচ্ছি, ওই যে ট্রেনের একটা শুটিং ফ্লোর করা ওই জায়গায়, সামনে না বৃষ্টিবিলাস না, আরেকটা যে শুটিং এর জন্য ফ্লোর করা, করা, যেখানে সেট নতুন করা হয়েছিল, ওটার সামনে ছোট ছোট টেবিল দিয়ে করা ছিল। ওখানে একটা ঘিয়ের ব্যবস্থা, সম্পূর্ণ খাঁটি গাওয়া ঘি, এবং গরম ভাত আসতো, গরম ভাতের মধ্যে ঘি, এবং বলতে এটা খান এটা খান, এরকম একটা মধু, এগুলো তার প্রিয় খাবার ছিল, বিশেষ করে ঘি মাখা গরম ভাত। আর একটা কিন্তু অদ্ভুত ছিল, মানে মোহন ভাই তো ভীষণ ভাবে ধর্মের অনেকগুলো বিষয় মানতেন, যেমনি তেমনি আবার ইউনিটে যেমন আমরা সে সময় ছিলাম, ওই সময় যে কালী পুজো না কি আসলো, ওই সময় যে ওই যে বলি হবে জয়ন্তদা ছিল, এর জন্য একটা মোটামুটি পাটা কিনে নিয়ে আসা হলো, এবং সমস্ত জোগাড় যন্ত্র করা হলো। ফাইনালি দেখা গেলো যে ওই যে খাড়া দিয়ে কাটতে হবে সেইটা আসেনি আর কি ঠিকঠাক মতো, সেইটা মিসিং এর কারণে সেটা ওই প্রাণীটি বোধহয় ওই দিন বেঁচে গেল। কিন্তু আরেকটা অভিজ্ঞতা কি আছে, সেটা হচ্ছে যার উপরে খেপে যেতেন হুমায়ুন ভাই, একটা বড় মানে একটা 32টা দাঁত তার থাকতো না আর কি, সবসময় ছিল যে একটা চড়ে 32 দাঁত ফেলে দেবো আর কি, তারপরে আমার 2 মাইলের মধ্যে যেন না আসেও, এরকম একটা জায়গা ছিল। তোমাকে বলেছো কখনো? আমাকে বলেনি, কিন্তু আমার প্রথম এক্সপিরিয়েন্স যেটা হলো, আমার আছে জল সিনেমা করতে গেছি যখন, আমরা রাত্রেবেলা পৌঁছে গেছি, ওখানে পৌঁছানোর পরেই একটা মিটিং, তো খুব একটু হালকা হালকা ঠান্ডা ওখানে সিলেটে, আমরা যেখানে উঠেছি, প্রথমেই ধোলাই খেলো হচ্ছে আমাদের মেকআপ ম্যান। কারণ কি, তাকে আগেই বলা হয়েছিল যে তুমি এসে এই মিম তখন নতুন কাজ করবে, আমি নতুন কাজ করব, তাদেরকে মেকআপ দিয়ে উনি বাসাতে একটু দেখতে চায় যে কার গেটআপ কেমন হয়। তো তার সাথে চ্যানেল আয়ের সাথে বোধহয় পাকাপাকি কথাবার্তা হয়নি বলে সে আর যায়নি, এবং পরে আবার তাকেই ওখানে যেতে হয়েছে। এখন ওনাকে দেখার পরে তার রাগ উঠে গেছে, সেই যে মিম এসেছিল কুমিল্লা থেকে, সে এসে বসেছিল আর মেকআপ ম্যান আসেনি। প্রথম দিনই তাকে এমন ধোয়া ধুলো যে আমরা সবাই বসে আছি চুপচাপ, কি হবে। শাওন অনেকক্ষণ পরে স্যারকে বললেন যে এইখানে যদি তুমি ওনাকে এইভাবে বকা দাও, কালকে থেকে কাজ হবে কি করে। হ্যাঁ, তো বলছি ঠিক আছে তুমি করো কাজ, কিন্তু আমার সামনে আসবে না, দূরে দূরে থাকবে, আমি যেন তোমাকে আমার সামনে না দেখি। আমি তখন ভাবলাম এটা আবার কেমন করে সম্ভব যে লোকটা দূরে দূরে থাকবে, সামনে আসবে না, কাজ করবে। এরকম অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস ছিল। আমরা আরো আলাপচারিতে আসবো, এখন আরেকটা আমরা ব্রেক নিয়ে নিই, তারপরে হুমায়ুন আহমেদকে নিয়ে আরো কথা বলবো। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। জানি পশরাইতে যেন
আমার মরণ হয়। ডাবর আমলা হেয়ার অয়েল, মজবুত সুন্দর। ছিলাম হুমায়ুন আহমেদ স্মরণে, যারা এখানে আছেন তাদের বিভিন্ন ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে, হুমায়ুন আহমেদ প্রসঙ্গের কথা নিয়ে। কবিতা কি হুমায়ুন ভাই এরকম পড়তেন, মানে নিজে কবিতা লিখতেন না? লিখতো, সে তো তার কবিতা দিয়ে কিন্তু শুরু, সে তার আসলে এক একটা স্টেজ ছিল। সে প্রথমে কিন্তু সে কবিতা লেখা শুরু করলো, এবং কবিতাগুলি আমার বোন আছে ছোট, আমার মেজো বোন আর কি, মমতাজ শহীদ, তার নামে পাঠাতো বিভিন্ন জায়গায়। আচ্ছা, সেটা ওনার প্রথম যে কবিতার বই, কবিতাটা বেরোয় সেটা দৈনিক পাকিস্তানের মহিলা অঙ্গন, এখন যেটা দৈনিক বাংলা, সেটা দৈনিক পাকিস্তান ছিল, এটার মহিলা অঙ্গনে মমতাজ শহীদের নামে ছাপা হয়। আচ্ছা, এবং তার নিজের বোনের নামে মহিলা অঙ্গনে তিনি কবিতা পাঠান। তো এটা ছিল তার প্রকাশিত প্রথম কোনো লেখা, এবং সেটার প্রথম দুটো লাইন হচ্ছে, দিতে পারো 100 ফানুস এনে, আজন্ম সলজ্জ স্বাদ, একদিন আকাশে কিছু ফানুস ওড়াই। এবং এই দুটো লাইন দিয়ে তার প্রথম উপন্যাস শঙ্খনীল কারাগার শুরু হয়। মানে শঙ্খনীল কারাগারের শুরুতে এই লাইন না, শঙ্খনীল কারাগারের যে বইটা আছে, এই বইয়ের প্রথম উৎসর্গ পাতার পরেই এই দুটো কবিতার লাইন এখানে দেয়া আছে। এই তার লেখা কবিতার লাইন, এবং এরপরে তিনি শঙ্খনীল কারাগার লিখেন। শঙ্খনীল কারাগার সম্ভবত 1967 বা 68 সালে তিনি লিখেন। তারপরে লিখেন নন্দিত নরকে। তার সাথে আমি 2009 সালে সুন্দরবনে গিয়েছিলাম। আচ্ছা, তো সুন্দরবনে আমাদের 5 দিনের সফরে শেষ দিনে ছিল যে ওখানে 5টা ফানুস ওড়ানো হবে, আকাশে ফানুস উড়বে। তো আমরা আড্ডায় বসে গেছি, সেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। আমরা না যাওয়া পর্যন্ত, মানে হুমায়ুন আহমেদ সহ আমরা না যাওয়া পর্যন্ত ফানুস ওড়ানো হবে না। হুমায়ুন আহমেদ মোটেও যেতে চাচ্ছেন না, কোনোভাবেই যেতে চাচ্ছেন না, তার কাছে এটা ছেলে মানুষের কাজ। তারপরে যখন আয়োজক দলের প্রধান এসে নিজে বললেন যে আপনি না গেলে ফানুস ওড়ানোই হবে না, তখন তিনি গিয়ে ফানুস উড়িয়ে আস্তে আস্তে চলে আসলেন। আমি ইনফ্যাক্ট আমি ফানুস এর আগে দেখি নাই, নাম শুনেছি বা ফানুসের আকৃতি কি, ফানুস ওড়ানো হয় কেমনে। তখন আমি হুমায়ুন আহমেদকে জিজ্ঞেস করছিলাম, স্যার আপনি কি, আমাকে তিনি বললেন যে তুমি ফানুস দেখোনি আগে? না স্যার, আমিও কখনো দেখিনি। বললাম, স্যার আপনি যে কবিতা লিখেছেন সেই 40 বছর আগে, দিতে পারো 100 ফানুস এনে, ওই লিখলাম আর কি। ফানুস শব্দটা মানে ওই আনন্দের একটা কিছু, বা যেটা অনেক উল্লাস করে উড়ানো যায়, এরকম কিছু বোঝানোর জন্য এটা লিখেছিলাম। তো হুমায়ুন আহমেদের আসলে এই পরিবারের লোকজনের সাহিত্য প্রেমী হওয়ার পেছনে আমি মনে করি যে সবচেয়ে বড় অবদান তাদের বাবার। ওনার বাবা ফয়জুর রহমান সাহেব, তিনি লেখক ছিলেন সেই সময়ের, এবং তার একটা উপাধি ছিল সাহিত্য সুধাকর। তাই সাহিত্য সুধাকর, এবং 50-60-এর দশকের যারা পুরনো লেখক আছেন তারা তাকে খুব ভালোভাবে জানতেন। মুক্তিযুদ্ধে তিনি শহীদ না হলে হয়তো আমরা আরেকজন লেখক আমরা পেতাম। যে সময় তার প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ ছিল, তো তার আগে তিনি মারা যান। হুমায়ুন আহমেদ এর প্রথম লেখার পাঠকও ছিলেন তার বাবা, এবং তার লেখা পড়ার পরে, মানে শঙ্খনীল কারাগারের পাণ্ডুলিপি পড়ার পরে, তিনি হুমায়ুন আহমেদের মাকে বলেছিলেন যে তোমার ছেলেকে বলো যে আমি তার, মানে তোমার ছেলেকে আমি বলে দিতে পারি এটা, যে সে একজন লেখক হবে, সে লেখক হয়ে গেছে, এরকম কিছু। অ্যাকচুয়ালি এই যে হিমুর চরিত্রটা, এটা কিন্তু আমার বাবার চরিত্র। আচ্ছা, যেটা মানে তার যে হিমুর একটা ক্যারেক্টার ছিল যে খুব বিকট শব্দ করে মুখ ধুইতেছে, এই ব্যাপারটা আমার বাবা করতেন। তো এই বাবার বিষয়গুলিকে সে হিমুর কাছে, হিমুর চরিত্রের ভিতরে নিয়ে আসতেছে, বিষয়টা এরকম আর কি। তাহলে আপনার এই যে মানে দেখা যাচ্ছে যে হিমু তো একটা বোহেমিয়ান, কিন্তু আবার আপনার বাবা দেখা যাচ্ছে পুলিশের একজন অফিসার। পুলিশের একজন অফিসার, হোয়াট এ কন্ট্রাস্ট। আসলে বাবার ভিতরটা ছিল হিমুর মতো, সেই তাই তো তার মধ্যে বাবা অবজারভেশন থেকেই তো আসলে বাবা ফটোগ্রাফি করতেন, তারপরে সেই সময় ফটোগ্রাফি করতেন, এবং ছবি নিজে নিজে প্রিন্ট করতেন। এরকম ম্যাজিশিয়ানের কিছু ক্যারেক্টার, এটা করতে গেলে ম্যাজিশিয়ানটা অবশ্য সে নিজে, আমরা সে তো ঢাকা কলেজে পড়তো, হ্যাঁ, তো হঠাৎ করে সে, আমরা তখন থাকতাম বগুড়ায়, তার আগে কিছু ছিল না, আগে কিছু ছিল না, হঠাৎ করে সে একবার দেখলাম যে ফিরে আসলাম, সে ম্যাজিশিয়ান হয়ে ফিরে আসলাম।
সব নানা রকম যন্ত্রপাতি আপনাদেরকে সবাইকে বসিয়ে ম্যাজিক দেখানো শুরু করে রেখে সে ম্যাজিক দেখালো, আমরা তো হতো যে কি। তারপর আমার আম্মা তো হতাশ হয়ে গেল যে কি এত ব্রিলিয়ান্ট ছেলে ম্যাজিশিয়ান হবে নাকি। হুমায়ুন আহমেদ কিন্তু আন্তর্জাতিক জাদুকর সংস্থার একজন সদস্য। অ্যাকচুয়ালি আমার বাবাকে ভালো প্রমিস ছিলেন, বাবা অ্যাস্ট্রোনমি জানতেন, প্রমিস। আপনার বাবার কাছ থেকে আপনার বাবার প্রচুর বই ছিল, হ্যাঁ বাবার প্রচুর এই লাইনে প্রচুর বই কেনা ছিল। তো সেই বই আমার বড় ভাইয়ের পড়তো, আমার মেজো ভাইয়ের পড়তো, আমিও কিছু পড়ে, আমরা সবাই কম বেশি পামিস্ট্রি জানি আর কি। যেমন একটা ইন্টারেস্টিং ঘটনা বলতে পারি, আমার বাবা যখন আমার বাবা মারা যাওয়ার আগে শেষ মুহূর্তে দেখা হয়েছিল আমার মেজো ভাইয়ের সঙ্গে, জাফর ইকবালের সঙ্গে আর কি। তো আমার বাবা আমার মেজো ভাইকে বললেন আমি একটু যাচ্ছি, হাতে যদি বেঁচে ফিরে আসতে পারি তার এই হাতের এই সাইনটা আমি ব্যাখ্যা করবো, এই একটা বাজে সাইন আছে আমার হাতে। কিন্তু বাবা কিন্তু ফিরে আসেন নাই, মানে উনি কিন্তু বুঝতে পারছেন তার হাতের সাইন দেখে যে কিছু একটা হতে যাচ্ছে। বলছিলেন যে আমি যদি ফিরে আসতে পারি তাহলে আমি তোকে এই লাইনটা ব্যাখ্যা করবো, আমার মেজো ভাইকে বলছিল আর কি। তো এরকম মানে মেবি এই জিনিসগুলি আমরা বাবার কাছ থেকে পেয়েছি। আমার বাবা আর একটা মজার কাজ করতেন, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে তিনি একটা সাহিত্য প্রতিযোগিতা করতেন আর কি, গল্প লিখে জমা দিত। আচ্ছা, পরিবারের মধ্যে, পরিবারের ভিতরেই ছোটবেলায় আর কি। আর গানের চর্চা ছিল, গান গাইতো আমার বোনরা, গান গাইতো, বোনরা সবাই খুব ভালো গান গাইতো। আমার আব্বা খুব গান পছন্দ করতেন এবং উনিও গাইতে চেষ্টা করতেন, কিন্তু ওনার হইতো না আর কি, যে কারণে তিনি মেয়েদেরকে খুব শেখানোর চেষ্টা করতেন আর কি। আমার বড় দুই বোন খুব ভালো গান গায়, কিন্তু বাবা মারা যাওয়ার পরে আর তারা গান গায় না আর কি। আচ্ছা, এই যে রবীন্দ্রনাথের প্রতি বিশেষ একটা ওনার মানে অনেক নাটকের নাম, গল্পের বইয়ের নাম ইত্যাদি আছে রবীন্দ্র, মানে রবীন্দ্রনাথ আর জীবনানন্দ, এই দুজন লোক হুমায়ুন আহমেদকে সবসময় আচ্ছন্ন করে রেখেছে। জীবনানন্দের অনেকগুলো কবিতা একেবারে কণ্ঠস্থ, হুমায়ুন আহমেদের মুখস্থ এবং পড়াশোনা। রবীন্দ্রনাথের গান আর জীবনানন্দের কবিতা, এই দুটো জিনিস তিনি সবসময় ধারণ করতেন। আর ভেতরে ভেতরে ধারণ করতেন আরেকজন লোককে, সেটা হচ্ছে হাসন রাজা, সিলেটের বাউল এবং জমিদার ছিলেন। এই মানুষগুলো আসলে হুমায়ুন আহমেদকে আর একটা রূপ। হাসন রাজার ব্যাপারটা বোধহয় আর একটু পরের দিকে না, শেষের দিকে, মানে ধরেন হাসন উৎসবে তিনি যখন যান 1994-95 সালে, ওই আজ রবিবার নামে তার যে ধারাবাহিকটা, প্রতিটা পর্বই শেষ হতো একটা হাসন রাজার গান দিয়ে। এবং হাসন রাজার গান সে সময় সিডি আসে নাই, তো সেলিম চৌধুরীকে দিয়ে হাসন রাজার একটা গানের অডিও অ্যালবাম তিনি বের করেছিলেন, সেটা লন্ডন থেকে মাস্টারিং হয়ে আসছিল। হাসন রাজার গান, হাসন রাজার গান নিয়ে তিনি প্রথম অনুষ্ঠান করেন রঙের বাড়ই, জলসা ঘর, এইসব নাম দিয়ে বাংলাদেশ টেলিভিশনে। এবং রঙের বাড়িতে উনি একটা গান আমাকে দিয়েছিলেন, হাসন রাজার গান, সেটা হচ্ছে হিন্দিতে। উনি হাসন রাজার একটা হিন্দি গান, হাসন রাজার একটা হিন্দি গান আছে, প্যারা রে বালা বাজে বাঁশুরিয়া রে, ওই গানটার উপরে আমাকে নাচ করতে দিয়েছিলেন তখন রঙের বাড়িতে। তো খুব মানে অবাক লেগেছিল যে হাসন রাজার আবার হিন্দি গান হতে পারে না, আমার কাছে খুব অবাক লেগেছিল তখন। এটা আমার জন্য একটা নতুন বিষয়। আমার মনে হয় যে হাসন রাজার প্রভাবটাই তাকে এরকম নুহাস পল্লীর মতো একটা নিজস্ব সাম্রাজ্য গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করতেও পারে, বিশেষ করে পরবর্তী ক্ষেত্রে তার গানগুলো। এবং হাসন রাজার যেমন ওই যে পানসি নৌকায় চলে যাওয়া, হাওরের মধ্যে গিয়ে জ্যোৎস্নাস্রব করা, এগুলো হাসন রাজা করতেন, যেগুলো তার জীবনে ছিল। এগুলো আমরা হুমায়ুন আহমেদের মধ্যে দেখেছি তার স্কেলে। সেটা হয়তো হুমায়ুন আহমেদের কাছে হয়তো সেরকম দেখার হাওয়ার ছিল না হাসন রাজার যেটা ছিল, কিন্তু হাসন রাজা জ্যোৎস্না নিয়ে যেসব কাণ্ড কারখানা করেছেন, হুমায়ুন আহমেদেরও সেরকম জ্যোৎস্না প্রীতির কথা আমরা নানাভাবে নানা রকম দেখেছি। এবং হুমায়ুন আহমেদের শৈশব, তার মামার বাড়ির কিছু ঘটনা, তার এক মামা তাকে একদিন সকাল মানে শৈশবে জ্যোৎস্না রাতে একটা হাওরের মধ্যে নিয়ে গিয়েছিল, তখন তাকে যে জ্যোৎস্নাটা দেখিয়েছিল, সেই জ্যোৎস্নার কথা কিন্তু তিনি তার হৃদয়ে একদম সব জায়গায়, এই যেমন আসমান ভাঙ্গার জ্যোৎস্না পড়ে অয়ময়ে, এই গান আমার ঘরে জ্যোৎস্না কই, অয়ময়ে তার এই জ্যোৎস্না পৃথিবীর প্রথম প্রকাশ। এবং শেষ পর্যন্ত তার প্রত্যেকটা কিছুতেই জ্যোৎস্না নিয়ে তার অসংখ্য গান, কবিতা এবং উপন্যাস আছে, জ্যোৎস্না বিলাস আছে। এবং জ্যোৎস্না জননীর গল্প, আমাদের মুক্তিযুদ্ধের যে উপন্যাসটা তিনি লিখেছেন তার অন্যতম জীবনের সেরা কাজ, সেখানেও তিনি জ্যোৎস্না শব্দটি নিয়ে এসেছেন, যে জননীর গল্পের সাথে জ্যোৎস্নাকে তিনি মিশিয়েছেন। তো এই সব কিছু মিলেই আমার মনে হচ্ছে হুমায়ুন আহমেদ একজন জ্যোৎস্না বিলাসী মানুষ, এবং জ্যোৎস্নার ঔজ্জ্বল্যের মতোই তার ঔজ্জ্বল্য আসলে আমাদের কাছে কখনোই মনে হয় না বিলীন হবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার আজকে এই যে হুমায়ুন ভাইয়ের
66তম জন্মদিন, 65 বছর পূর্ণ হলো, আপনার ছোট্ট করে কিছু অনুভূতি যদি বলেন এই মুহূর্তে কি না, আসলে আমার খুব ভালো লাগছে যে আসলে আমি তারেক ভাইকে এবং এই আপাকে কখনো সামনাসামনি দেখিনি, এত বড় তারকা। না না, আমরা মোটেও বড় তারকা না, প্রায় দেখা হয়। তা আমার ভালো লাগছে যে আপনারা এরকম গুরুত্বপূর্ণ লোকজন তাকে নিয়ে আলোচনা করছেন, এটা আমার খুব ভালো লাগছে যে আপনারা এখনো তাকে মনে রেখেছেন। হাবিব ভাই, আজকে তো আমি আলোচনা করি না, শুধু আপনাদের আলোচনা শুনলাম। এবং মনের কি মনে হয় আজকে হুমায়ুন ভাইয়ের এই জন্মদিনে? মানে আমার ফিলিংসটা একদম ডিফারেন্ট হয়। কি ওনার মতো একটা মানুষকে নিয়ে আলোচনা করা আমার জন্য আসলে খুব খুব বেশি উদ্ধত্ত হয়ে যায়। কিন্তু আমি খুব ছোটখাটো মানে ফিলিংস গুলোকে মনের মধ্যে রেখে আমি ওনাকে আসলে মানে মনে করি, খুব মিস করি। এবং আমাদের পরিবারের সাথে ওনার রিলেশনটা এমন হয়ে গেছিল না, মনে হয় যেন উনি আমাদের একটা অভিভাবক। তো উনি যখন নেই তখন এই জায়গাটা থেকে খুব মনে হয় যে আমরা বোধহয় একটা খুব ছায়া থেকে মানে বিচ্যুত। হ্যাঁ, এই জায়গাটায় আসলে খুব খারাপ লাগে। আর আমার আসলে ওইভাবে বলার কিছু নেই। শাকুর, আজকের এই হুমায়ুন আহমেদের এই জন্মদিনে আপনার ব্যক্তিগত কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে আজকের সন্ধ্যাটা আমার যেখানে যার কাছে থেকে কাটানোর কথা ছিল, আমি তার সাথে ফিজিক্যালি যেতে পারছি না, এইটুকুই মনে হচ্ছে। শুধু যে আজকের সন্ধ্যাটা তো আমার হুমায়ুন আহমেদের জন্য ছিল, আমি ওখানে তার কাছে শারীরিকভাবে নাই, কিন্তু তিনি আমার মনে আছেন, থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে আমার আনন্দের জায়গা আছে, কষ্টের জায়গা আছে। আনন্দের জায়গাটা হলো যে হুমায়ুন আহমেদের সঙ্গে আমি তার শেষ কাজটার সঙ্গে জড়িত থাকতে পেরেছিলাম। কষ্ট হচ্ছে যখনই জড়িত হলাম তখনই হুমায়ুন ভাই আর আমরা সেই কাজের জায়গাটা দীর্ঘায়িত করতে পারলাম না। আরো অনেক কাজ করলে বোধহয় আরো অনেক অভিজ্ঞতা এবং আরো অনেক কিছু আমার জীবনে সঞ্চিত হয়ে থাকতো। কিভাবে তাকে আজকের দিনে আমরা বলবো? গল্পকার, ঔপন্যাসিক, কাহিনীকার, চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার, নাট্য নির্মাতা, চিত্রকর, গীতিকার, সুরকার, ম্যাজিশিয়ান। আমার সমস্ত স্মৃতিগুলো আমাদের সবারই, আপনারা যারা শুনলেন, হুমায়ুন আহমেদকে নিয়ে আসলে দুঃখের কোনো কথা আমাদের কোনোদিনই মনে আসে না। জীবনটাকে আনন্দে পরিপূর্ণ করে দিয়ে গেছেন তিনি, এবং সেটি অফুরন্ত এবং সেটি দীর্ঘদিন। শুধু আমাদের না, যতদিন বাংলা থাকবে ততদিন হুমায়ুন আহমেদ থাকবেন। তাকে নিয়ে আমরা গর্ব করতে পারবো, তার সমস্ত কাজকর্ম নিয়ে আমরা বারবার কথা বলতে পারবো। অসাধারণ কিছু সৃষ্টি, অসাধারণ কিছু চরিত্র আমরা পেয়েছি, এবং দুঃখ তাড়না করেনি তাকে কোনোদিন। আমি শুধু শেষ যেটা আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শেষ করবো, সেটি হচ্ছে যে আমার একজন খুব ঘনিষ্ঠ জন যখন মারা গেলেন, তখন উনি একদিন পরে ফোন করেছিলেন। ফোন করে বলছিলেন যে এটাতে আসলে কিছু বলার থাকে না, আসলে সবাইকে এটা মেনে নিতে হয়। তার মৃত্যুর সংবাদ, মৃত্যুর অনুষ্ঠান যত কম হয় ততই আমাদের জন্য মঙ্গল। আপনি ভালো থাকবেন, এরকম করি। খুব সংক্ষিপ্ত একটি কথা, আজকে হুমায়ুন আহমেদকে আমরা স্মরণ করি, আনন্দের সঙ্গে স্মরণ করি। তিনি নেই বলে আমাদের এক ধরনের বেদনা আছে। আরো অন্তত 10-12 বছর তাকে যদি পেতাম, আমাদের বাংলা সাহিত্য, বাংলা নাটক, বাংলা চলচ্চিত্র, বাংলাদেশের চলচ্চিত্র আরো অনেক সমৃদ্ধ হতো। আপনারা যারা এখানে এসছেন আজকে আলাপচারিতার মাঝখানে, আমরা অনেক তথ্য পেয়েছি। সবাইকে ধন্যবাদ। আপনারা যারা অনুষ্ঠানে ছিলেন, এতক্ষণ দেখলেন আমাদের সঙ্গে, তাদের সবাইকে ধন্যবাদ। আমার মরণ হয় জানি পশর রাইতে যেন